আপনি এই সময়ে যেখানে মানুষের প্রতি দরদ কম, মানবিকতার অভাব, তাই সেক্ষেত্রে একটা পশু, কুকুর বা পশু এইটার পরিচর্যায় ব্যস্ত, এটা আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। তো এই অবস্থায় আপনি কোন কারণে এই কাজটায় উদ্বুদ্ধ হলেন? আচ্ছা, যে কুকুরটাকে আমি ইঞ্জেকশন দিয়েছি কিছুক্ষণ আগে, ওর পিছনে একটা ক্ষত হয়ে গেছে। এই ক্ষতটা আস্তে আস্তে ম্যাগট হয়ে যাবে, পুরাপুরি একটা গর্ত হয়ে যাবে, তারপর কি লুকিয়ে যাবে, সে কুকুরগুলো সবসময় লুকিয়ে যাবে এবং লুকিয়ে যাওয়ার এক পর্যায়ে ওর ডিহাইড্রেট হয়ে মৃত্যুবরণ করবে। এখন আমি আমার ক্লাবের 10টা ডগ দিয়ে ট্রিটমেন্ট শুরু করছিলাম। এটা কিন্তু আপনার কোনো ডাক্তার এগিয়ে আসে নাই, এবং পশু ডাক্তারে যেগুলো আছে এরা হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ট্রিটমেন্ট করে। এই কুকুরগুলোকে তারা প্রচণ্ড ঘৃণা করে। এবং যেগুলো সরকারি হসপিটাল আছে সবাই ডাক্তাররা ম্যাক্সিমাম দূর দূর করে তাড়ায় দেয়। এই অবস্থা থেকে করার জন্য আমি দেখতেছি কুকুরগুলো মারা যাচ্ছে। তো কী করা যায়, তখন থেকেই এগুলোই করছি, এবং আমাকে কিছু কিছু ভেট যারা পারে বাংলাদেশের বাইরে ওরা সাহায্য করছে, এবং ওদের পরামর্শ মতোই এগুলো ট্রিটমেন্ট করা হয়, এবং খুব একটা বেশি খরচ না, অল্প খরচে ট্রিটমেন্টগুলো হয়ে যায়। এই যে আমার হাতের গ্লাভস আছে, এগুলো হচ্ছে মাঝে মাঝে কুকুর এইভাবে কামড় দিয়ে ঝুলে থাকে, আমি এক হাতে ধরে থাকি আর এক হাতে ইঞ্জেকশন দিই। তা আমার কথা হচ্ছে কি যে একটা যে সহি হাদিস আছে, আপনি কুকুরগুলোকে আপনি বলতেছেন কি যে ওরা নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, তো সহি হাদিস তো দেওয়া আছে যে একজন পতিতা মহিলা অথবা পুরুষ যেখানেই হোক, মুমূর্ষ যেটা আপনার ইয়ার পাশে ছিল, যে আপনার বালুময় মরুপথ পর্বত পথে ছিল, তো ও পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। তখন একজন মহিলা অথবা পুরুষ যেটাই হোক, ওই যে কুয়া থেকে পানি নিয়ে ওকে চামড়া দিয়ে খাওয়াইছিল, চামড়ার ভিতরে পানিটা নিয়ে। কুকুর যখন জিহ্বা দিয়ে ওই পানিটা খেলো তখন কিন্তু মোজাটা নাপাক হয়ে গেল, ঠিক আছে। ইভেন আপনার যখন কুকুর দিয়ে শিকার করাইতো আল্লাহর নাম নিয়ে, তখন কিন্তু ওই দাঁতগুলা দিয়ে কুকুর কিন্তু শিকারটা করে নিয়ে আসতো। ওটা কিন্তু জায়েজ ছিল খাওয়া, কারণ আল্লাহর নাম নিয়ে পাঠানো হয়েছে ওই নাপাক লালাযুক্ত। তো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এমনি বলে কুকুর বাসায় রাখা হারাম, কিন্তু মুমূর্ষ কুকুর সেটা বাসায় রাখতে হারাম না, ওটা সবের কাজ, কারণ আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। আসলে এই জিনিসগুলো আমার খুব নাড়া দিচ্ছে, যার ফলে আমি যে দেখতেছি কি যে এখানে গুণার্থ কিছু নাই, মানুষজন শিরিক কুফরি করতেছে, ওইখানে মানুষজনের কিছু হয় না, অথচ মানুষজন যেখানে সোয়াবের কাজ করতেছে ওইটাকে মানুষ ভুল পথে মানে নিজেকে বুঝাচ্ছে, এবং অন্য সবগুলো একই অবস্থা। ইমাম সাহেবেরও ভুল পথে বুঝাচ্ছে, বলছে কুকুর নাপাক নিকৃষ্ট। আরে নাপাক নিকৃষ্ট যদি হয়েই থাকে বুঝলাম, আল্লাহর কাছে তো নাপাক মানে মর্যাদাটা কম না, এইটুকু উপলব্ধি করতে হবে মানুষকে। আমি আসলে ওই দিকে আগাচ্ছি, দেখা যাবে। না, আপনি আসলে একটা খুবই সুন্দর দৃষ্টান্তমূলক কাজ করছেন। তো আপনার এই কাজটা কি পিছনে কোনো অর্গানাইজেশন বা প্রাতিষ্ঠানিকভাবে করছেন, না স্ব-উদ্যোগে করতেছেন? এটা হচ্ছে কি, বাংলাদেশে যে আপাতত কোনো এনজিও নাই, কুকুর পেড বেস কোনো এনজিও নাই, যেগুলো হচ্ছে ফাউন্ডেশন আছে, অর্গানাইজেশন আছে, এগুলো হচ্ছে কিন্তু এনজিও না। এরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফান্ড তুলতেছে, কেউ এগুলো দিয়ে হসপিটাল খুলে টার্গেট করতেছে, কিন্তু এই পথে পথে ঘুরে ঘুরে কাজ করবে এরকম কেউ নাই। এগুলো হচ্ছে আমার অফিসের টাকা কিছুটা আছে, আর কিছু কিছু জায়গায় ট্রিটমেন্ট করে মানুষজন একটু বললে কি যে আপনারা মেডিসিনগুলো কিনে দেন, পারলে যদি সম্ভব হয় আমার কনভেন্সটা দেন, তাহলে আমার জন্য উপকার হয়। কারণ আমি তো হিউজ পরিমাণ অফিসের পাশে আসে 30টা, মহল্লার আশেপাশে 30-40 বা 50টা আছে, এগুলো ট্রিটমেন্ট তো সহজে করা যায় না মেডিসিন ছাড়া, হয়ে যায়। আর যেহেতু ট্রিটমেন্ট প্রসেসটা বুঝি, আর এখান থেকে আমি 1.5 বছরের একটা সার্টিফিকেটও নিয়েছি অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, ওখানে ফার্মাকোলজি, অ্যানাটমি এগুলো আমাকে পড়ানো হয়েছে। যাই হোক, এই রাস্তা ট্রিটমেন্টে এগুলো দরকার হয় না, কিন্তু ওই যে ভেট সম্প্রদায় ম্যাক্সিমামই আছে, তারা রাস্তায় নেবে কাজও করবে না, কেউ কাজ করে তার পিছনে লেগে থাকবে। বাংলাদেশের পরিস্থিতিটা খুবই জটিল। তো এই অবস্থায় আর একটা শেষ কোশ্চেন আপনাকে করি। প্লিজ। সেটা হলো যে আমাদের সিটি কর্পোরেশনের কুকুর নিধনের একটা প্রোগ্রাম আছে, যেটা আমার কাছে অমানবিক মনে হয়। যে তারা কুকুর দেখা যাচ্ছে ইঞ্জেকশন পুশ করে তারা গাড়িতে নিয়ে যায় নর্দমায় ফেলাই দিল বা মাটি চাপা দিল। তাই এটা আপনার কাছে কি অমানবিক মনে হয় কিনা? আসল কথা কি যে এইটা মানে আইনের মাধ্যমে কুকুর স্থানান্তর বা কুকুরকে হত্যা করা এটা কিন্তু নিষেধ আছে, কিন্তু এই আইনটা হচ্ছে এত জটিলভাবে তৈরি করা হয়েছে প্রসেসটা করে যে আপনি থানায় মামলা করতে পারবেন না। কুকুর মারাটা কিন্তু এখন আইনত নিষিদ্ধ। এখন ধরেন আপনি খবর দিচ্ছেন সিটি কর্পোরেশন কিন্তু আসবে না, এবং সামনাসামনি এটা করবেও না, করলে এটা গোপনে, কারণ আইনত দণ্ডনীয়। এখন আইনটা প্রয়োগ হোক আর না হোক,
তারা চুপে চাপে এই কাজটা করে। ধরেন আপনি খবর দিলেন, হয়তো 5-6 জন আসলো, আইসা ওরা কী করলো, আপনার ইঞ্জেকশন দিয়ে নিয়ে চলে গেল, কিন্তু সবার সামনে এটা করে না, যেহেতু আইনতই। এবং এইটা ফুললি বন্ধ করা যেত, চুপে চাপেও বন্ধ করা যেত, মানে অমানবিক যেটা আছে এটা বন্ধ করা যেত। কিন্তু কথা হচ্ছে সরকার আইনটাকে এমনভাবে করে রাখছে, নিজেও কিছু করবে না, আমরা যে কিছু করবো সেটা করতে দিবে না, কারণ থানায় মামলায় নেওয়া যাবে না। তো এইটার যদি চেঞ্জটা আনা যেত, থানায় যদি মামলাটা নিতে গেলে ভালো। দেখুন, এই চেঞ্জের জন্য কি আপনাদের কোনো ভূমিকা থাকা উচিত না? এর জন্য এটা হচ্ছে কি সরকার, কারণ পৃথিবীতে সবাই বাঁচার অধিকার আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি যে সরকার জিনিসগুলো দেখতেছে, সরকারকে নখ দিলে সরকার খুব তুচ্ছতাচ্ছিল্য করতেছে, এবং সরকার যেটা বলতেছে যে আমরা অনেক ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত, এদিকে আমরা আগাবো না। প্রতিনিয়ত, যেমন কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ছিল, তারাও একই কাজ করে গেছে, এখন যে সরকার আছে সেও একই কথাই বলতেছে যে আমরা সংস্কারের কাজে ব্যস্ত, আমরা এটা এখন করতে পারবো না। অথচ আইনটা কিন্তু অ্যাড করলেই কাজ হয়ে যেত, জাস্ট থানায় মামলা নিবে এইটুকু, যার ফলে আমরা ওইভাবে সহযোগিতা পারতেছি না। আর কথা হচ্ছে আইনজীবীরা আছে কি, যেখানে টাকা পাবে সেখানে তারা আগাবে, এই কুকুরের মামলা নিয়ে তো বা এটাকে নিয়ে রিড করে আগাবে, এটা তো টাকা পাবে না, যার ফলে তারাও আগাচ্ছে না। এটা হচ্ছে আইনজীবী, যারা কুকুরপ্রেমী আইনজীবী আছে ওরা যদি আগাইতো, আমরা খালি সাইড দিয়ে যেগুলো যেগুলো দরকার আমরা বলে দিতে পারতাম, কিন্তু কোনো আইনজীবীকে পারছি না। তো এই অবস্থায় এই যে কর্মসূচিটা, এই কর্মসূচিটা তো আরবান এলাকায় বা নির্দিষ্ট এলাকায় করছেন না, আপনি ন্যাশনালি এইটাকে উদ্বুদ্ধ করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের এটা আছে? হচ্ছে কি, মানুষজন কুকুরের প্রতি একটু ভালোবাসা থাকলে কুকুর টাচ করতে চায় না, সমস্যা একটা। ওই যে ইমাম সাহেবেরা বলে বেড়াইছে যে না পাক প্রাণী, এখানে একটা বড় অন্তরায়, যার ফলে আমি কিন্তু সব জায়গায় কাজ করি, ইউজ করি, এখানে কি গ্রামে সব জায়গায় ইউজ করি, ঠিক আছে, যে কোনো জায়গায় কাজ করতে পারি, কিন্তু মানুষের হেল্প পাই না, যার ফলে প্রবলেমটা হয়ে যায় ওইখানে। আমি সব জায়গায় কাজ করি, ইউজ করি। না, এখন আমার প্রশ্নটা হলো যে এটা তো আপনি কাজ করতেছেন, আপনি তো সব জায়গায় কাজ করতে পারবেন না, তো একটা সাংগঠনিক অবকাঠামো থাকলে, ভলান্টিয়ার যদি আপনার মতো এরকম হাজারো ভলান্টিয়ার তৈরি হতো, তাহলে সারা বাংলাদেশেই তো এই মানবিক একটা চিকিৎসা পশু বা কুকুরের মতো একটা প্রাণী পেত। তাই সেক্ষেত্রে আপনাদের ইনোভেশনটা কি? এখানে যে জিনিসটা হয়ে গেছে কি, যে আপনার সরকার তো কোনো বেতন দিচ্ছে না, যার ফলে কাউকে আপনি আগে নিয়েও আগাতে পারতেছেন না, কারণ যেখানে মানুষ ঠিক মতো খেতেই পায় না, ওইখানে এই জিনিসটা নিয়ে মানুষ আগাতে যাচ্ছে না। ইন্ডিয়ায় হচ্ছে কি, আপনাদের অনেকগুলো এনজিও আছে, এনজিও ধরনের আপনার টাকা পয়সা দিচ্ছে এনজিওগুলো, যার ফলে যদি বাংলাদেশে এনজিও এস্টাবলিশ করা যায় পেট অ্যানিম্যাল রিলেটেড, তাইলে ধরেন এটা সব জায়গায় মানুষজন আগে আসবে, আদারওয়াইজ কিন্তু পারবো না, মানে সম্ভব না। কারণ যেসব ছেলেপেলে আমাদের সাথে কাজ করছে আজকে তারা মাঠে নাই, এই একটা কারণে যে ভাই পরিবার চালাবো না কুকুরের পিছনে দৌড়াবো, এই হচ্ছে মেন ফ্যাক্টর। মানে ওইখানে আর্নিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন পশু সম্পদ মন্ত্রণালয় যেটা করতেছে কি, গরু ছাগল নিয়ে যারা কাজ করে তাদের দিকে ইনিশিয়েটিভ নেয় বা উদ্যোগী হয়, কিন্তু কথা হলে কুকুর বিড়ালের ক্ষেত্রে ওরা ঘৃণা করে, এই জন্য আমরা আগাতে পারতেছি। তো এই অবস্থাটায় আপনি এই বিরূপ প্রতিকূলতা এবং আপনার যে সাহসিকতা এবং আপনার যে নির্দ্বিধা নিঃসংকোচে এই কাজটা করছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে সারা বাংলাদেশে এরকমের একটা সাংগঠনিক অবকাঠামো ব্যাপক না হোক, প্রক্রিয়াধীন থাকা উচিত বলে আমি মনে করি। সেই হিসেবে সেই হিসেবে আপনাদের মঙ্গল কামনায়, এবং আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। না আমরা যখন প্রোগ্রাম করবো আপনি আইসেন, আপনি সামনাসামনি দেখেন, ভালো লাগবে আপনার। থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ। আপনার নামটা একটু? আমার নাম ফরহাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।